প্রতিকূলের এই মুহূর্তে চলে যাওয়াটা সিপিএমের কাছে কত বড় ধাক্কা? মানে যে বৃদ্ধতন্ত্রের একটা অভিযোগ যে দলের মাথার উপর আছে, সেখানে কোথাও জুনিয়রদের সঙ্গে কি আপনারা তাল মেলাতে পারছেন না? প্রথমত আমি বৃদ্ধতন্ত্রের অভিযোগটাকেই মানি না। সিপিএম কোনোদিন বৃদ্ধতন্ত্রে ছিল না। 1977 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স কত ছিল? মন্ত্রী হয়েছিলেন। সুভাষ চক্রবর্তীর বয়স কত ছিল? শ্যামল চক্রবর্তীর বয়স কত ছিল? সৈফুদ্দিন চৌধুরী কত বছর বয়সে এমপি হয়েছিলেন? এরাই যখন সিনিয়র শ্রমিক লাহিড়ী কত বছর বয়সে এমপি হয়েছিল? এরাই যখন সিনিয়র হলেন, জুনিয়রদের সঙ্গে কি মানিয়ে নিতে পারছেন না? কেন? এরা যখন সিনিয়র হলেন তখন জুনিয়রদের ভেতর থেকে চলে এলেন মানব মুখার্জি, জুনিয়রদের ভেতর থেকে চলে এলেন রূপা বাগচি, জুনিয়রদের ভিতর থেকে চলে এলেন কনিনিকা ঘোষ, জুনিয়রদের ভেতর থেকে চলে এলেন তরুণ ব্যানার্জি, জুনিয়রদের ভেতর থেকে চলে এলেন পলাশ দাস, জুনিয়রদের ভেতর থেকে চলে এলেন নদিয়ার সুমিত দে, জুনিয়রদের ভেতর থেকে চলে এলেন জলপাইগুড়ির জিয়াউল আলম। এখন ঝাঁকে ঝাঁকে যেভাবে ছেলেমেয়েরা তৃণমূল বিজেপিতে জয়েন করছে, সেটা কি সিপিএমে করছে তন্ময়দা? আমি বলছি সিপিআইএম কোনোদিন বৃদ্ধতন্ত্রের শিকার হয়নি। এই বৃদ্ধতন্ত্র বলে যে প্রচার হয়েছে, আমি এই প্রচারটাকে সম্পূর্ণ মিথ্যে মনে করি। বেশ, এবার উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত এই প্রচারটা সংগঠিত করা হয়েছে। সিপিআইএম কোনোদিন বৃদ্ধতন্ত্রে ছিল না। মোহাম্মদ সেলিম আজকে রাজ্য পার্টির সেক্রেটারি, কত বছর বয়সে এমপি হয়েছে? তো যুবদেরকে আকৃষ্ট করতে পারছেন না কেন, সেটা সমস্যা কোথায়? এটা আর একটা বিষয়। আপনি বলতে পারেন যে তরুণ প্রজন্মের কে আকর্ষণ করার ক্ষেত্রে আমরা কি সফল? আমি বলবো মাঝখানের একটা সময়ের তুলনায় বেশি সফল, কিন্তু অতীতে 70-72 সালের তুলনায় বিফল। দেখুন, সময় তো প্রবাহমান এবং রাজনীতি সেটার সঙ্গে সামগ্রিকভাবে পরিবেশ পরিপ্রেক্ষিতের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থাকে। ধরুন, আমি যখন ছোট স্কুলে পড়ি তখন আমার দাদা, এই ঘরটা তখন মাটির ছিল, এই ঘরে বসে পোস্টার লেখে, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। কিন্তু আমার ছেলের কাছে কি এই পোস্টারটা লেখার সুযোগ আছে? নেই। তাহলে আমার দাদার ওই পোস্টারটা দেখে আমি উৎসাহিত হয়েছি, আমার ছেলে উৎসাহিত হবে কিসে? আমি যখন স্কুল পেরিয়ে কলেজে পড়ি তখন খেলাধুলা ইত্যাদি যে বয়স সবচাইতে বেশি ভালোবাসে, অলিম্পিকে সবচাইতে বেশি সোনা জিতছে সোভিয়েত ইউনিয়ন। বিশ্বের স্বাস্থ্য সূচকে 1 নম্বর দেশ কিউবা। এই যে সাফল্য সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নটা 1990 সালে ভেঙে গেল। তার আগে আমরা কি ভাবতাম? রাশিয়ার মতো একটা দেশ বানাবো। ভাবনাটা ভুল, রাশিয়ার মতো দেশ হয় না, ভারতকে ভারতের মতোই হতে হবে। কিন্তু এই যে একটা স্বপ্ন, সে স্বপ্নটা ভেঙে গেল। এই স্বপ্নটা ভেঙে যাওয়ার যে অভিঘাত, সেই অভিঘাতটা ব্যাপক। ফলে আজকের প্রজন্ম আকর্ষিত হবে এই রকম আন্তর্জাতিক বিষয় নেই। জাতীয় বিষয়ে মিথ্যে এবং বিভ্রান্তিকে এই লেভেলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 21 শতাব্দীর 1/4 পেরিয়ে যাওয়ার পরে একটা দেশের হাইয়েস্ট ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গবেষণা হচ্ছে গণেশের মাথাটা যে হাতির, সেটা প্লাস্টিক সার্জারির উদাহরণ। এটা গবেষণা হচ্ছে। মানে সব সময় একটা পশ্চাৎপদতা, একটা কুসংস্কার, একটা অন্ধতার অভিমুখে এই মানুষগুলোকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। 18টা নিউজ চ্যানেলের মালিক মুকেশ আম্বানি, 16টা নিউজ চ্যানেলের মালিক গৌতম আদানি। নরেন্দ্র মোদীর সবচাইতে বড় দুজন বন্ধু হচ্ছে গৌতম আদানি আর মুকেশ আম্বানি। টেলিভিশনের পর্দা খুলে যেই চ্যানেলই সার্ভ করি না কেন, তাদের মালিকানার ভেতর ঢুকে পড়ছি, যেটা নরেন্দ্র মোদীর ইন্টারেস্ট সার্ভ করছে। ফলে এই যে একটা চরমতম প্রতিকূল সময়কে এই প্রজন্মের
ছেলে মেয়েদের অতিবাহিত করতে হচ্ছে, তাতে আমরা যত সহজে উৎসাহিত হয়েছিলাম আজকের পৃথিবীতে তত সহজে উৎসাহিত হবে না। তাহলে এদেরকে উৎসাহিত করবার জন্য আমাদেরকে যেরম হতে হবে, আমরা কি সেরকম হতে পারছি? আমার উত্তর না, আমরা সেরকম হতে পারছি না, যার জন্য এদেরকে উৎসাহিত করতে পারছি না। আমি ওদেরকে দোষ দিচ্ছি না, আমি আমাদেরকে দোষ দিচ্ছি। আচ্ছা, প্রতিকূর যখন ছাড়লো, মোহাম্মদ সেলিমের এগেনস্টে একবারে নাম করে লবির কথা বলে গেল। আপনার এগেনস্টেও তো দল কিছু কিছু ক্ষেত্রে, আপনার মুখ খোলার ক্ষেত্রে কিছু কিছু সময় ব্যবস্থা নিয়েছে। তো আমরা বলি যে সাইড লাইনও করা হয়েছে। আপনি কখনো দল ছাড়ার কথা ভাবেননি? মাঝখানে বইমেলায় বিজেপির স্টলে গিয়েছিলেন, তখন শুনছিলাম আপনি বিজেপিতে চলে যাবেন। আপনি শুনতেই পারেন, আমি বিজেপি স্টলে গেছিলাম এটা দেখলেন, আমি কংগ্রেসের স্টলে গেছিলাম এটা দেখলেন না কেন? আপনার মধ্যে সেই সৌজন্যের আছে। পিডিএস স্টলে গেছিলাম এটা দেখলেন না কেন? এবছর আর গত বছর যায়নি, তার আগে প্রায় প্রতি বছর আমি জাগো বাংলা স্টলেও যেতাম। মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হিসেবে কি ব্যর্থ? আমি মনে করি না। প্রতিকূলের এই লবির কথা, মানে সিপিএমেও লবি হবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ, রাজনীতিপ্রিয় মানুষ তো ভাবতে পারছে না। দেখুন, প্রতিকূর দক্ষিণ 24 পরগনা জেলায় পার্টি করত, আমি তো দক্ষিণ 24 পরগনা জেলার পার্টির সঙ্গে যুক্ত নই, সুতরাং ওর অভিযোগে সারবত্তা অসারবত্তা এসব খুঁজতেও যাব না। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে আমার এইটা, ঘটনা যাই ঘটুক তৃণমূলের কাছে আত্মসমর্পণ করবে। যার শরীরে সিপিআইএম এর রক্ত একদিনের জন্য বয়েছে, যে লাল ঝান্ডাকে একদিনের জন্য সম্মান করেছে, সে তৃণমূল কংগ্রেসের শিবিরে চলে যাবে, অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা নেবে। দাদা, রেজ্জাক মোল্লাও তো, মানে রেজ্জাক মোল্লার মতো চাষি ঘরের ছেলে, যার শুধু রক্তে সিপিএম ছিল না দাদা, মানে যার জন্মটাই বলা চলে যে আন্দোলনে যেন হয়েছিল। আপনারা ভুল জানেন। হ্যাঁ, বলুন। রেজ্জাক মোল্লা চাষির ঘরের ছেলে? তিনি তো বলতেন গলায় গামছা নিয়ে, আমি চাষের ব্যাট। বলতো বক্তৃতায় চাষার বেটা, আসলে তো জমিদারের বেটা। রেজ্জাক মোল্লাদের পরিবারের কত? আপনি প্রতিকূলের তৃণমূলে চলে যাওয়ার কথা বললেন, রেজ্জাক মোল্লা যেদিন চলে গেছে সেদিন তো পশ্চিমবঙ্গের মানুষ অবাক। না না, রেজ্জাক মোল্লাও গেছিল এবং সেটাও অত্যন্ত গর্হিত অন্যায় হয়েছিল, সেটা রেজ্জাক মোল্লাও শেষ জীবনে বুঝে আফসোসও করেছিলেন। তো কথাটা সেখানে না, কথাটা হচ্ছে রেজ্জাক মোল্লা যে সময়টায় গেছিল সেই সময়টায় তৃণমূলকে চেনা যায়নি, কি হতে পারে তৃণমূল, তখন তৃণমূল একটা সম্ভাবনাময় শক্তি। তাহলে প্রতিকূল কি লোভে 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 গেল? আজকে তো 15 বছর শাসনের পরে তৃণমূল একটা পরীক্ষিত শক্তি, শক্তি না একটি অপশক্তি, অপশক্তি না একটি ষড়যন্ত্রকারী শক্তি, ষড়যন্ত্রকারী শক্তি না শক্তি, একটি ব্যক্তিগত ধান্দা পূরণ ছাড়া, ব্যক্তিগত স্বার্থ পূরণ ছাড়া আর কোনো কাজ করতে চায় না এমন শক্তি। তাদের কাছে আত্মসমর্পণ করবে প্রতিকূল? আমি খুব ভালোবাসতাম প্রতিকূলকে, আমি ফোনও করেছিলাম প্রতিকূলকেও, ধরতে পারেনি। কিন্তু বাকি সব আমি মানতে রাজি আছি। তৃণমূলের কাছে আত্মসমর্পণ আমায় মার্জনা করবে না, আমি মানতে পারবো না। আচ্ছা, মানে সিপিএম কি বড্ড বেশি বুকিশ থেরাপি পার্টি, এলিট সোসাইটির পার্টি বা টিভির পার্টি হয়ে গেছে? মানে টিভি খুললে বা খুব বই খাতা খুললেই পাওয়া যায়। সিপিএম তো মেহনতি খেটে খাওয়া মানুষের পার্টি ছিল, কোথাও কি তাদের সঙ্গে কানেকশনটা কেটে গেছে? না, কানেকশনটা কাটেনি। আসলে যেটা হয়েছে, মেহনতি খেটে খাওয়া মানুষের সংজ্ঞাটা বদলে গেছে। ধরুন আমাদের রাজ্যে 109টা বোধহয় জুট মিল আছে, খুব বেশি হলে 30টা চালু আছে, 70-80টা বন্ধ। এই জুট মিলের শ্রমিক সংগঠনগুলোতে সিপিএম এর শক্তি ছিল সবচাইতে বেশি। আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারিং শিল্প ছিল 74 না 77টা, এখন বোধহয় গুনে গুনে 8টা-10টা টিকে আছে, সব বন্ধ। এই ইঞ্জিনিয়ারিং শিল্পগুলোর শ্রমিক কর্মচারীরা, সেটা বানস্ট্যান্ডার্ড হতে পারে, ব্রেথওয়েট হতে পারে, জেসপ হতে পারে, ওরিয়েন্ট জেনারেল ইন্ডাস্ট্রিজ হতে পারে, কেএল থিরানি হতে পারে, এই ইন্ডাস্ট্রিগুলো সব বন্ধ। ফলে এই যে শ্রমিকদের পার্টি, সেই শ্রমিকরা তো আজকে আর শ্রমিক নেই। বন্ধ কারখানার কোনো শ্রমিক অটো চালাচ্ছে, কোনো শ্রমিক টোটো চালাচ্ছে, কোনো শ্রমিক রিক্সা চালাচ্ছে, কোনো শ্রমিক পানের দোকান করছে, কোনো শ্রমিক হয়তো দেশে চলে গেছে।
এইরকম ভ্যারাইটিস আছে। ফলে অতীতে আমি যেরকম একটা কারখানার গেটে গেলে ২,০০০ শ্রমিককে পেতাম, আজকে আমি একটা কারখানার গেটে গেলে ২,০০০ শ্রমিককে পাই না। ফলে আমার ২,০০০কে কমিউনিকেট করার জন্য একবার কারখানার গেটে যাওয়া যথেষ্ট ছিল। এখন ২,০০০কে কমিউনিকেট করতে হলে আমার মিনিমাম ২০০ বার একটা জায়গায় যেতে হচ্ছে। এইবার এই যে ডেডিকেশনটা, সেই ডেডিকেশনটাও তো অতীতের তুলনায় কমেছে। সব রাজনৈতিক দলেও কমেছে, সিপিআইএমেও কমেছে, আমার স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই। ফলে যে ডেডিকেশন নিয়ে এই কাজটা করা দরকার, সেই ডেডিকেশন নিয়ে সর্বত্র আমরা কাজটা করতে পারছি, এ দাবি আমি করি না। কিন্তু এটা আমি অবশ্যই দাবি করি যে মানুষ ওই সমস্যাগুলো বোঝেন, মানুষও এগুলো বোঝেন যে আজকের পৃথিবীটা অতীতের তুলনায় অনেক বেশি কঠিন, অনেক বেশি জটিল। সুতরাং মানুষও তার নিজের মতো করে তার সমাধানের রাস্তা খোঁজেন। মানুষের সভ্যতার ইতিহাস তো ভালো থাকবার ইচ্ছার ইতিহাস, সেই ইচ্ছাকে বাস্তবায়িত করবার জন্য ভালো থাকবার চেষ্টার ইতিহাস। মানুষের ভেতরের সেই ভালো থাকবার চেষ্টাটা, তার রাজনৈতিক রূপীকরণ যদি আমরা করতে পারি, তাহলেই রাজনীতিতে আমরা সফল হব।